আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 4। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। পরদিন ঠিক সকাল 11টা। দরজায় কলিং বেলের আওয়াজে তিলোত্তমা বোঝে গতকাল থেকে তার অধীর আগ্রহে অপেক্ষার বোধহয় অবসান হলো এবার। দরজা খুলে দেখে প্রায় তারই বয়সী সুশ্রী এক মহিলা ছোট্ট একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। বাচ্চাটির বয়সও হয়তো তার তাতানের মতোই হবে। মহিলা একটু আমতা আমতা করে বলেন, তিলোত্তমা বসুর সাথে দেখা করতে পারি? উনি আমাকে আসতে বলেছিলেন। তিলোত্তমা অল্প হেসে বলে, হ্যাঁ হ্যাঁ আসুন, আমিই তিলোত্তমা বসু। ভদ্রমহিলাকে চেয়ারে বসতে দিয়ে ওনার ঘরমাক্ত চেহারার দিকে তাকিয়ে এক গ্লাস জল এগিয়ে দেয় তিলোত্তমা। ঢকঢক করে জলটা খেয়ে তিলোত্তমার দিকে কৃতজ্ঞ চোখে তাকায় মহিলা। তাতানকে বেডরুম থেকে ডেকে নিয়ে আসে তিলোত্তমা। বাচ্চা মেয়েটি তার মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তিলোত্তমা ভাবে তাতান হয়তো তার সমবয়সী একটা বাচ্চাকে দেখলে উৎসাহিত হবে। ওর নাম কি? তিলোত্তমার প্রশ্ন শুনে মুখ তুলে তাকায় মহিলা। একটু হেসে বলে, ওর নাম ঋদ্ধিমা, ঋদ্ধিমা রায়চৌধুরী। আমি ওকে ঋদ্ধি বলেই ডাকি। তিলোত্তমা ঋদ্ধিকে নিয়ে আসে তাতানের কাছে। ওর হাতে হাত মিলিয়ে দিয়ে বলে, তাতান দেখো, এটা বন্ধু, ওর নাম ঋদ্ধি, তোমার বন্ধু। তাতান বিশেষ পাত্তা দেয় না কথাগুলো। নিজের মনে সে তার গাড়ি নিয়ে খেলতে থাকে। তিলোত্তমা ফ্রিজ থেকে একটা চকোলেট বের করে ঋদ্ধির হাতে ধরিয়ে দিয়ে বলে, হ্যাঁ এবার বলুন, আপনি কোথায় থাকেন? মহিলা আস্তে আস্তে বলেন, যাদবপুরের ওদিকে একটা কলোনিতে একটা ঘর ভাড়া করে থাকি। তিলোত্তমা বলে, কিন্তু আপনার তো একটা বাচ্চা মেয়ে আছে, ওকে রেখে আপনি কাজ করতে পারবেন? আমি তো আসলে একজন রাত দিনের লোক খুঁজছিলাম। সকালে এসে সারাদিনই থাকতে হবে প্রায়। দুপুরের দিকে একটু ছুটি পেতে পারেন, কারণ ওই সময় আমি বা তাতান কেউই বাড়ি থাকি না। কিন্তু বিকেলের দিকে তো থাকতে হবে। তাতানকে দেখাশোনা করাটাই মেইন কাজ, তার সাথে রান্নাবান্না ঘরের কাজ তো আছেই। যদিও সপ্তাহের অন্যান্য দিন তাতানের সেন্টার থাকে, তবে শনি রবি ওর ছুটি থাকে। রবিবার আমি থাকলেও শনিবার তো আমার অফিস আছে, সেদিন ওকে তো আপনার একাই সামলাতে হবে। রাতে ছুটি পেতে পেতে ওই 8টা সাড়ে 8টা হয়েই যাবে। তাতে আপনি অসুবিধায় পড়বেন না তো? ভদ্রমহিলা এতক্ষণ চুপ করেই ছিলেন। এবার বলে উঠলেন, না না ঠিক আছে, আমাকে তো কাজ করতেই হবে, তবে আরেকটু আগে ছুটি পেলে ভালো হয়। তিলোত্তমা বলে, সেটা তো সম্ভব নয়। তাতানের ব্যাপারে তো বিজ্ঞাপনেই লিখেছিলাম, ও একটা বিশেষ জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত। অটিজম নাম শুনেছেন কিনা জানি না, খুব ধৈর্য সহকারে ওকে সামলাতে হবে। আপনি ভেবে দেখুন পারবেন কি না। পারবো ম্যাডাম, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার ছেলেকে ভালোবেসে আগলে রাখতে। শিশুরা ভালোবাসা বোঝে, আমি আশা করি ভালোবেসে ওকে আপন করে নিতে পারবো। কিন্তু আমার তাতান তো অন্য শিশুদের মতো নয়, ওকে ভালোবাসা বোঝাতে গেলেও প্রচুর ধৈর্যের প্রয়োজন। কখনো কখনো ও খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, লোককে ধরে মারে, জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, সেগুলোও সামলাতে হবে। কিন্তু আমি পারবো ম্যাডাম, আমাকে পারতেই হবে। আমার মেয়েটাকে মানুষ করার জন্য, ওকে একটা ভদ্র সভ্য জীবন দেওয়ার জন্য আমার একটা ঠিকঠাক কাজের খুব দরকার। কিন্তু এতটুকু বাচ্চাকে রেখে আপনি কাজ করবেন কী করে? আপনার বাড়িতে আরও কেউ আছে ওকে দেখাশোনা করার মতো? ওর বাবা নেই ম্যাডাম, ওর বাবা নেই। আমি আমার মেয়েকে নিয়ে একাই থাকি। এই সময় বাচ্চা মেয়েটি হঠাৎ খুব জোরে কেঁদে ওঠে। কথাবার্তায় ব্যস্ত থাকায় তিলোত্তমা এতক্ষণ ওদেরকে খেয়াল করেনি সেভাবে।
এখন তাকিয়ে দেখে বাচ্চা মেয়েটি তাতানের হাতের গাড়িটা ধরে টানছে, আর তাতান তার চুলের মুঠি ধরে তাকে প্রায় মাটিতে শুইয়ে ফেলেছে। দুজনেই দৌড়ে যায় ওদের দিকে। কোনো মতেই তাতানের হাত থেকে বাচ্চাটিকে উদ্ধার করে তিলোত্তমা হাঁপাতে থাকে। উত্তেজিত হয়ে তাতানকে বকতে থাকে সে। কেন এরকম করছো তাতান? বললাম না এটা তোমার বন্ধু, বন্ধুকে কেউ মারে এভাবে? তাতান কোনো উত্তর না দিয়ে আবার গাড়ি নিয়ে খেলায় মত্ত হয়ে যায়। মহিলা অনেক কষ্টে কোলে নিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়ের কান্না থামায়। তিলোত্তমা বলে, দেখলেন তো, এরকম প্রায়ই ওর মুড সুইং হয়। আপনাকেই কিন্তু সামলাতে হবে এসব। ভেবে দেখুন পারবেন কি না। মহিলা বেশ আকুল হয়ে বলে ওঠেন, পারবো ম্যাডাম, আপনি আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন না। আচ্ছা, আপনার পড়াশুনো কতদূর? তিলোত্তমার প্রশ্নে কেমন যেন আধার ঘনিয়ে আসে ওনার চোখে মুখে। আমতা আমতা করে বলেন, ওই মাধ্যমিক পর্যন্ত। মাধ্যমিক পাস না ফেল? না, ফেল নয়, পাসই হবে মনে হয়। অনেকক্ষণের জমিয়ে রাখা কৌতূহলটা চাপতে না পেরে তিলোত্তমা এবার জিজ্ঞেস করেই ফেলে, তনিমা সরকার, বিবেকানন্দ শিক্ষানিকেতন, বাঁকুড়া? মহিলা যেমন চমকে মুখ তুলে তাকান। হ্যাঁ, মানে আপনি কি করে? আমি তিলোত্তমা বসু, ওই স্কুলেরই ছাত্রী। তোমাকে আমি তুমি করেই বলছি তনিমাদি। তোমার যখন ক্লাস 10, আমি তখন ক্লাস 8-এ। তোমার হঠাৎ করে হারিয়ে যাওয়াতে তোলপাড় হয়ে গেছিল আমাদের গোটা টাউন। তুমি কি জানো তনিমাদি, তোমার মাধ্যমিকের রেজাল্ট কী ছিল? তনিমা সরকার মুখ তুলে তাকায়, তার দু চোখে টলটল করছে জল। তিলোত্তমা এগিয়ে এসে কাঁধে হাত রাখে তনিমার। তুমি কি জানো, তুমি কিন্তু পুরো বাঁকুড়া জেলার মধ্যে দ্বিতীয় হয়েছিলে। ধন্যবাদ ম্যাডাম, 13 বছর পর এই প্রথম আমি আমার মাধ্যমিকের রেজাল্ট জানলাম। এ মা, তুমি আমাকে ম্যাডাম বলো না, আমার নাম ধরেই ডেকো তুমি। যতই হোক স্কুলে তুমি আমার থেকে 2 বছরের সিনিয়র ছিলে। কিন্তু এমন কি হয়েছিল তনিমাদি যে অমন ব্রাইট ফিউচার ছেড়ে হঠাৎ তুমি এভাবে হারিয়ে গেছিলে, আর আজ এ অবস্থায় তোমাকে লোকের বাড়ি বাচ্চা দেখাশোনার কাজ নিতে হচ্ছে? মুখে হাত চাপা দিয়ে ডুকরে ওঠে তনিমা। সবই আমার কপাল বোন, না হলে আজ এই দিন আমাকে দেখতে হয়। জানো তনিমাদি, কাল তোমার ছবি দেখে আর নাম শুনে কেন জানি না আমার মন বলছিল যে এ আমাদের সেই তনিমাদি, সেই তনিমা সরকার যে আমাদের স্কুলের গর্ব ছিল। সত্যি বলতে কি, যতটা না কাজের জন্য, তার থেকে বেশি তোমার পরিচয় জানার আগ্রহেই আজ আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছিলাম। কিন্তু কাজটা আমার খুব দরকার বোন, তুমি আমাকে ভরসা করতে পারো। তনিমাদির আকুলতা দেখে তিলোত্তমা বলে, আচ্ছা সেসব কথা না হয় পরে হবে, আগে তুমি আমাকে সব খুলে বলো যে সেদিন কি হয়েছিল যে তোমাকে হঠাৎ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আচ্ছা, তোমার মামি কি কোনোভাবে জড়িত ছিল তোমার এই চলে যাওয়ার পিছনে? তার কি কোনো হাত ছিল? তনিমা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, সরাসরি আমার হারিয়ে যাওয়ার পিছনে মামির হাত না থাকলেও দায় তো তার ছিলই। মামির জন্যই সেদিন ভোর রাতে আমি বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হই। কিন্তু কেন? তিলোত্তমা অবাক হয়ে বলে, জন্মলগ্ন থেকেই যার কপাল পোড়া, মাতৃপিতৃহীন একটা মেয়ে, যে মামা মামির সংসারে আশ্রিতা হয়ে কিভাবে আমি সেখানে যে ছিলাম সে শুধু আমিই জানি। মামা আমাকে ভালোবাসতো, কিন্তু মামির দাপটের কাছে মামাও ছিল অসহায়। তাও মামির অত্যাচারের মাত্রা যখন ছাড়িয়ে যেত, আমাকে খাবারটুকু দিতেও অস্বীকার করতো মামি। মামা তখন লুকিয়ে আমার হাতে 2-5টা টাকা দিয়ে বলতো, দোকান থেকে কিছু কিনে খেয়ে নিস। এভাবে যতটা পারতো মামা আমাকে চেষ্টা করতো আগলে রাখার, কিন্তু পারতো না। কিন্তু তোমাকে পালাতে হলো কেন? তুমি তো লেখাপড়ায় এত ভালো ছিলে, ঠিকভাবে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ালে তো
একদিন এই অবস্থার থেকে বেরিয়ে আসতে পারতে। তনিমা চোখ মুছে বলে, সেই আশাতে তো সত্য অত্যাচারেও দাঁতে দাঁত চেপে পড়েছিলাম সেখানে, কিন্তু তাতে মামির তো শান্তি হলো না। আমার মাধ্যমিক পরীক্ষার পর মামি ঘোষণা করে দিল যে আর আমাকে পড়াশুনো করতে হবে না, এখন থেকে শুধু ঘরের কাজ করতে হবে। আর মামি নাকি কিছুদিনের মধ্যেই আমার বিয়ে দিয়ে দেবে। কিছুদিন ধরেই বাড়িতে আনাগোনা চলছিল কিছু লোকজনের, সেটা যে এই কারণে তখন আমার মাথায় সেটা ঢুকলো। তোমার মামা আপত্তি করেননি তখন? তিলোত্তমার প্রশ্নে তনিমা ম্লান হেসে বলে, আপত্তি করলে তখন শুনছে কে? মামিকে তো তখন টাকার নেশায় পেয়ে বসেছে। মামি তখন পাশের পাড়ার সাধন মণ্ডলের কাছ থেকে নগদে 30,000 টাকা নিয়ে ফেলেছে। 7 দিন বাদে আমার বিয়ের সময় আরও 20,000 টাকা পাবে সে রাতে মামা মামির উত্তেজিত কথা কাটাকাটি শুনে আমি বুঝতে পারলাম মামি আসলে সাধন মণ্ডলের কাছে আমাকে বিক্রি করে দিতে চাইছে। মামা বলছিল যে সাধন মণ্ডলের কাজ কারবার নিয়ে নানা লোকে নানা কথা বলে, ওখানে আমি আমার ভাগ্নির বিয়ে দেব না। মামি বলে, সে তো তোমার ভাগ্নিকে বিয়েই করতে চাইছে। পুরুষ মানুষের টাকা পয়সা হলে লোকে হিংসায় ওরকম 5 কথা বলে। আমি যখন কথা দিয়ে দিয়েছি একবার, তখন তনুর ওখানেই বিয়ে হবে। শুনে আমার চারদিকের পৃথিবী যেন অন্ধকার হয়ে এসেছিল। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমাকে এখান থেকে পালাতে হবে। কিন্তু কিভাবে পালিয়েছিলে তুমি? একা একা একটা 16 বছরের মেয়ে, বাড়ি থেকে সেরকম বেরোওনি কোনো দিন, রাস্তাঘাট চিনতে না সেভাবে, একা একা ঘর ছাড়ার সাহসই বা কোথায় পেয়েছিলে তুমি? না বোন, আমি তো একা ছিলাম না সেদিন। অল্প বয়সী মেয়ের বিপদে বুদ্ধি দেবার লোক অনেক থাকে। অনেক লোকই সেই সময় অযাচিত সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু সেই বয়সে ঠিক ভুল বোঝার ক্ষমতা তো থাকে না। তাই একটা অন্যায়ের হাত থেকে পরিত্রাণ পেতে আমি আরেকটা ভুলের হাত ধরেছিলাম সেদিন। আর তাই সেদিনের বিবেকানন্দ শিক্ষানিকেতনের ফার্স্ট গার্ল আর যাদবপুরের এক বস্তিবাসী, যে লোকের দৌড়ে দৌড়ে কাজ খুঁজে বেড়াচ্ছে। তনিমা দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ওঠে। তিলোত্তমা এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে তনিমাকে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।